আমি যেখান থেকে পড়ালেখা করেছি সেখানে আমাদের কোনো ইলেকট্রিসিটি ছিল না। কেরোসিন তেলের আমরা বলি কুপি অথবা হারিকেন, এটা দিয়ে পড়ালেখা করেছি। এবং ব্র্যাক ইউনিভার্সিটি আসলে আমাকে এই সুযোগটা দিয়েছে চায়নাতে আসার জন্য। তো আমি 2011 সালে চাইনিজ গভর্নমেন্টের যে স্কলারশিপ, ওই স্কলারশিপটা দিয়ে আমি চায়না চলে আসি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা চায়নারই কোম্পানি, যেমন হুয়াওয়ে অথবা চায়না মেজর কনস্ট্রাকশন অথবা বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিভিন্ন দেশে চাকরি করতেছে। দুবাইতে, নাইজেরিয়াতে, ইথিওপিয়াতে, বিভিন্ন দেশে। প্রত্যেক 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটারের ভিতরে আপনি হালাল খাবারের রেস্টুরেন্ট পাবেন এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হালাল ক্যান্টিন আছে। আপনি একটু চঞ্চল হন তাহলে আপনি কিন্তু এখানে অনেক স্কোপ আছে আপনার আর্নিং করার। এটা হতে পারে বিজনেস করা, সুন্দর ওয়েতে আপনি কিছু ইনকাম করার ওয়ে আছে কিন্তু চায়নাতে। উচ্চশিক্ষার জন্য আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যাওয়ার কথা চিন্তা করি। উদ্দেশ্য থাকে এসব দেশ থেকে ডিগ্রি অর্জনের পর তা আমাদের ক্যারিয়ারে পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। এসব দেশ ছাড়াও এমন দেশ আছে যে দেশের পড়াশোনা শেষ করার পর তা আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বন্ধুরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করার পর বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশায় কর্মরত আছি। আমার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে সম্প্রতি আমি চীনের গুয়াংজো শহরের সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজির একটি ক্যাম্পাস ভিজিট করি। সেখানে আমার সাথে ডক্টর মারুফ মোল্লার দেখা হয়, যিনি বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রাম থেকে চীনা সরকারের স্কলারশিপে 2011 সালে চীনে পাড়ি জমান এবং চীনের স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজিতে গেস্ট প্রফেসর হিসেবে এবং সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে এমবিএ সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। আমরা দুজন গল্পে গল্পে চায়নায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির সুবিধাগুলো নিয়ে কথা বলেছি। চীনের স্কলারশিপ, চাকরি এবং ব্যবসার সম্ভাবনা এবং নিরাপদ গন্তব্য কেন হতে পারে তা নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আমরা চীনের সংস্কৃতি, ধর্মীয় চর্চা, খাবার দাবার এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করেছি। তাই যারা উচ্চশিক্ষার জন্য নতুন গন্তব্য খুঁজছেন তাদের জন্য চীন হতে পারে একটি অসাধারণ বিকল্প। বন্ধুরা, আজকে গল্পে গল্পে মার্কেটিংয়ে আসুন মারুফ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি চীনের পড়াশোনা, চীন থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার ক্যারিয়ার কেমন হতে পারে, পাশাপাশি ব্যবসার কোনো অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারবেন কিনা। এই মুহূর্তে আমি আছি চায়নাতে এবং চায়নাতে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি বাংলাদেশের গর্ব, চায়নার বুকে, মারুফ ভাই। তো আমি মারুফ ভাইয়ের কাছ থেকেই মারুফ ভাইয়ের পরিচয়টা প্রথমে শুনতে চাই, প্লিজ একটু যদি বলতেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমার নাম ডক্টর মারুফ মোল্লা, আমি বাংলাদেশের একটা ছেলে। আমি চায়নাতে এসেছি 2011 সালে। প্রথমেই আমি শানদং ইউনিভার্সিটিতে সায়েন্স ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করি। এরপরে আমি গুয়াংজোর সানিয়েরসেন ইউনিভার্সিটিতে এমবিবিএস শেষ করি। এরপরেই আমি সানিয়েরসেন ইউনিভার্সিটি ক্যান্সার সেন্টারে ক্যান্সার নিয়ে রিসার্চ করি। আমার ফিল্ড ছিল লিভার ক্যান্সার, হ্যাপাটোবিলিয়ারি সার্জারি। এরপরে আমি সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেখানে আমরা বসে আছি, এই ইউনিভার্সিটিতেই এমবিএ শেষ করেছি। এর পাশাপাশি আমার ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে ফেলোশিপ করার একটা সুযোগ হয়েছে, ওইখান থেকে ফেলোশিপ কমপ্লিট করি। এখন আমি এই সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজির এমবিএ সেন্টারের সুপারভাইজার হিসাবে একটা পার্ট টাইম জব আমার এটা। চায়নার আর একটা ইউনিভার্সিটির গেস্ট প্রফেসর হিসাবে আমি নিযুক্ত আছি, যেটার নাম হলো সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি। আমি চায়নাতে এখন মালয়েশিয়া ইডুর ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কর্মরত আছি। আমাদের মালয়েশিয়া ইডু সারা পৃথিবীর 11টা দেশে 17টা ব্রাঞ্চ আছে এবং আমাদের বেল্ট অ্যান্ড রোড সায়েন্স সেন্টার, যেটা 9টা দেশেই আমাদের এই প্রতিষ্ঠানটা আছে। এবং বাংলাদেশে আমরা চাইনিজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা আমরা এইচএসকে বলি, সেটা নিয়ে থাকি। আপনার চায়নায় আসার গল্পের আগে আমি একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন। আসলে আমার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা হয়তোবা এখন যে আমাদের ইয়াং জেনারেশন আছে তাদের জন্য হয়তো একটা গল্প হয়ে যেতে পারে, বাট এটা ছিল বাস্তবতা যে আমি যেখান থেকে পড়ালেখা করেছি সেখানে আমাদের কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমরা যখন পড়ালেখা করেছি তখন কেরোসিন তেলের আমরা বলি কুপি অথবা হারিকেন, এটা দিয়ে পড়ালেখা করেছি। আমাদের বই নেওয়ার জন্য কোনো স্কুল ব্যাগ তখন ছিল না, আমরা হাতে করে অথবা এটাকে বাঁশের আমরা বলি কুঞ্চি আমাদের বাড়িতে, ওইটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে বই নিতাম।
তারপরে আমাদের যে স্কুলে পড়েছি আমি 2008-এ এসএসসি পাশ করেছি নিজাম গান্ধী হাই স্কুল থেকে গোপালগঞ্জের। ওই সময়ই আমি প্রথম একটা ছেলে যে জিপিএ 5 পেয়েছিল। তো ওই সময় আমাদের চিন্তা থাকতো যে আমাদের বাবা মা অথবা আমাদের আশেপাশে সবাই চিন্তা থাকতো যে এসএসসি পরীক্ষায় যদি পাশ করে তাহলে অনেক কিছু অর্জন করে ফেলেছে। তো এর ভিতরে আমার জিপিএ 5 পাওয়াটা আসলেই একটা আমার জন্য স্বপ্নের ব্যাপার ছিল। বাট আমরা যেখান থেকে উঠে আসছি ওইখানে আসলে যদি কম্পেয়ার টু নাও লাইক অনেক আমরা স্ট্রাগল করেছি। যেমন আমাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা ছিল 2টা। যখন বর্ষা থাকতো না তখন আমরা হেঁটে যেতাম, আর একটা হলো আপনার যদি বর্ষা পানি হতো তখন আমরা নৌকা অথবা কলার গাছ দিয়ে আমরা বলি ভিয়া, কলার ভিয়া, ওইটাই ইউজ করতো আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য। জি, মানে এটা কোন সালের কথা বলছেন ভাই? এই যে ঘটনাটা আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি মনে হচ্ছে আমি যুদ্ধের আগে আছি। এইটা আমি 2008-এ আমি এসএসসি পাশ করেছি। তো 2007-এ আমি ঢাকা প্রথম এসেছি। এর আগেই আমার 2003, 4, 5, 6 এরকম সময়েই আপনার এসএসসি হয়ে গেল। এরপর এইচএসসিটা কোথায় করলেন? আমি এইচএসসিটা করেছি আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ঢাকার। ওখানেও আমি মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমি জিপিএ 5 পেয়েছি। তারপরে এই তো তারপরে কি চায়নার গল্প শুরু? চায়নার গল্পটা কিভাবে শুরু হলো একটু বলেন। আসলে চায়নার গল্প তখনও মাথায় ছিল না, বাট আমার মামা যিনি এখন আমার আমাদের কোম্পানির চেয়ারম্যান প্লাস আমার সবসময় গাইডলাইন দিয়ে থাকেন এবং আমার গার্ডিয়ান উনি। তো উনি 2010-এ চায়নাতে আসেন আর আমি এইচএসসি পাশ করি 2010-এ। তো উনি আসার পরে আমাকে মোটামুটি উনি ফিক্স করে ফেলছেন যে আমাকে চায়না নিয়ে আসবেন। তো আমিও জানতাম না হয়তোবা। তো আমি বাংলাদেশে ভর্তি পরীক্ষা দিয়ে হয়তোবা কয়েকটা পাবলিক ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছিল, বাট মামা আমাকে এনকারেজ করেনি ওইখানে অ্যাডমিট হওয়ার। তো আমি তখন ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিট হই, যেটার মাধ্যমে আমি একটু ইংলিশ প্লাস চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু ইমপ্রুভ করি। যেহেতু আমি গ্রাম থেকেই আসলে বড় হয়েছি, তো আমার অবশ্যই ইংলিশটা অতটা ভালো ছিল না টু বি অনেস্ট। তো ব্র্যাকে এসে আমি হয়তোবা কীভাবে কমিউনিকেশন করতে হয়, কমিউনিকেশন স্কিলটা এবং টুকিটাকে কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়েছি এবং ব্র্যাক ইউনিভার্সিটি আসলে আমাকে এই সুযোগটা দিয়েছে চায়নাতে আসার জন্য। তো আমি 2011 সালে চাইনিজ গভর্নমেন্টের যে স্কলারশিপ, ওই স্কলারশিপটা দিয়ে আমি চায়না চলে আসি। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের কি ফ্যাসিলিটিটা থাকে, ওটা কি এখনো আছে কিনা? চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা আসলে 2 টাইপের আছে, টাইপ এ, টাইপ বি। আমি পেয়েছি যেটা টাইপ এ, ওইটার ফ্যাসিলিটিসটা অনেক ভালো। ওইটা আমার এখানে যত পড়ালেখার খরচ, টিউশন ফিস, অ্যাকোমোডেশন ফিস, মেডিকেল ইন্স্যুরেন্স এবং আমার মান্থলি যে স্টাইপেন্ড যে খরচটা সেটাও দিয়ে দেয়। তো অ্যাট দ্য বিগিনিং 2011 সালে আমি প্রত্যেক মাসে পেতাম এই দেশের আরএমবিতে 1400 আরএমবি। এর পরবর্তীতে এটা বেড়ে 1700 আরএমবি হয়েছে এবং এখন 2500 আরএমবি হয়েছে। তো বাংলাদেশ গভর্নমেন্টকে চাইনিজ গভর্নমেন্ট সাধারণত 50 থেকে 80টা সিট দিয়ে থাকে। তো এখনও অ্যাপ্লাই করতে পারে। এটা সাধারণত মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ, তার মাধ্যমে অ্যাম্বাসিতে এই ডকুমেন্টগুলো জমা দিতে হয়। পরে অ্যাম্বাসি ইন্টারভিউ প্লাস ওদের যে সিস্টেমটা আছে ওইটা ফলো করে বাংলাদেশি স্টুডেন্টকে এই সুযোগগুলো দিয়ে থাকে। ওকে, এরপর আপনি চায়না চলে আসলেন। চায়নায় এই ভর্তি হলেন কোথায়? আমি আমার কোর্সটা প্রথমে ছিল 6 বছরের কোর্স। আমি যেহেতু আমার ফ্যামিলির একটা স্বপ্ন ছিল যে আমাকে মেডিকেল পড়াবে, লাইক এটা তো সাধারণত বাংলাদেশের সবারই স্বপ্ন থাকে যে একটা ফ্যামিলির ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হবে। তো আমার ফ্যামিলির স্বপ্ন ছিল ডক্টর হওয়া। তো আমি মেডিকেল লাইনে পড়েছি। প্রথমে আমি এসেছি চায়নার শানডং ইউনিভার্সিটি, যেটা বেইজিংয়ের পাশে জিনান সিটিতে। ওইখানে আমি 1 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ করেছি। যেহেতু আমার স্কলারশিপটা ছিল চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সেহেতু আমার একটা কন্ডিশন ছিল যে আমার চাইনিজ মিডিয়ামে পড়তে হবে। এটা আমার জন্য অনেক টাফ ছিল যদিও, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক আল্লাহর রহমতে আমি এটাকে ওভারকাম করতে পেরেছি। আমি প্রথম বছর শেষ না হতেই আমি এইচএসকে যে লেভেল 5 ওইটা পাশ করেছি। এরপরে আমি চলে আসি গংজো, যে সিটিতে আমরা বসে আছি, গংজো সিটির সান এয়ারসেন ইউনিভার্সিটি, যেটা টপ 10 চায়নার পুরা কান্ট্রিতে এবং সারা বিশ্বের ভিতরে 150-এর কাছাকাছি র্যাঙ্কিং। ওইখানে আমি আমার এমবিবিএস শুরু করি। এরপর আপনার এমবিবিএস এর যাত্রা মোটামুটি কত বছর ছিল? আমার এমবিবিএস আমি শেষ করেছি 5 বছরে, কিন্তু আমার এমবিবিএসটা হয়তোবা অন্যদের থেকে একটু আলাদা। কেন, আমি চাইনিজ স্টুডেন্টের সাথে পড়েছি এবং আমার যত লেকচার, এক্সাম, হোমওয়ার্ক, এভরিথিং
ওয়াজ ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। সো আমার জন্য ইংলিশটা হলো থার্ড ল্যাঙ্গুয়েজ, চাইনিজটা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। চমৎকার চমৎকার। মারুফ ভাই, আচ্ছা আমি একটু জানতে চাই, বিশেষ করে আপনি তো বললেন একদম এইচএসসির পরে আপনি এখানে চলে আসলেন, ভর্তি হয়ে গেলেন। এখন আমাদের অনেকে আছে যারা ফর এক্সাম্পল তার অনার্স লেভেলটা কমপ্লিট করেছে, অনার্স লেভেল কমপ্লিট করার পরে অথবা যখন সে পড়ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছে, চায়না থেকে সে আসতে পারে কিনা বা শেষ করে আসতে পারে বা মাঝামাঝি আসার কোনো স্কোপ আছে কিনা যদি একটু বলতেন, বা কী কী স্কোপ চায়নাতে আছে? আসলে চায়নাতে এখন চাইনিজ ইউনিভার্সিটি প্লাস চাইনিজ গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। এটা আমি কম্পেয়ার করবো 30 থেকে 40 বছর আগে অথবা 20 বছর আগে যেরকম ইউএসএ, কানাডা অথবা ওয়েস্টার্ন কান্ট্রি যেরকম ফ্যাসিলিটিস দিত ফরেনারদের, এখন চায়নার থেকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। চাইনিজ ইউনিভার্সিটি এবং চাইনিজ গভর্নমেন্ট কিছু স্কলারশিপের ব্যবস্থা করেছে ভালো স্টুডেন্টের জন্য। যদিও এখন এটা একটু কম্পিটিটিভ হয়ে গেছে, বাট যারা ব্যাচেলর শেষ করেছে অথবা অনার্স শেষ করেছে তারা এখানে মাস্টার্স করতে পারে এবং চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য সবাইকে ওয়েলকাম করে। এবং আপনার এইখানে মাস্টার্সের ম্যাক্সিমাম সাবজেক্ট আপনার ইংলিশ টট প্রোগ্রামে হয়। তো আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলতে চায়নাতে এখন কিছুই নেই, স্পেশালি ইউনিভার্সিটির ভিতরে সব প্রফেসর, সব চাইনিজ স্টুডেন্টস দে আর ভেরি গুড ইন ইংলিশ। সো এখানে টিচিং মেথডটা ইংলিশে হয়। তো আমাদের বাংলাদেশি যে ইয়াং জেনারেশন আছে ওনারা যদি এখানে এসে মাস্টার করতে চায় তারা কিন্তু এখানে মাস্টার্স করতে পারতেছে, এবং যদি রেজাল্ট এবং ইন্টারভিউ ভালো হয় তারা কিন্তু স্কলারশিপ পেয়ে থাকে। স্কলারশিপ আমি যদি একটু ক্লিয়ার করি, যদি ভালো সবথেকে বেস্ট স্কলারশিপের কথা বলি, যেটা টিউশন ফিস ফ্রি হয়, অ্যাকোমোডেশন ফিস ফ্রি হয়, অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন, এবং প্রত্যেক মাসে বাংলা টাকায় প্রায় 45 থেকে 50 হাজার টাকার মতো বৃত্তি পেয়ে থাকে। এইটা দিয়ে তার এখানে যে চলাফেরা, খাওয়া অথবা লাইফ কস্ট ছাড়া আপনার প্রায় অর্ধেকের বেশি সেভ করা যায়। অবশ্যই সবাই এই স্কলারশিপ পায় না, বাট মিনিমাম আপনার ফ্রি টিউশন অথবা ফ্রি অ্যাকোমোডেশন এইগুলো ইজিলি পাওয়া যায়। আর আপনি যদি চায়নাতে এসে আপনি একটু চঞ্চল হন তাহলে আপনি কিন্তু এখানে অনেক স্কোপ আছে আপনার আর্নিং করার। এটা হতে পারে বিজনেস করা, এটা হতে পারে অন্য স্কোপের মাধ্যমে আপনি কিছু সুন্দর ওয়েতে আপনি কিছু ইনকাম করার ওয়ে আছে কিন্তু চায়নাতে। আর যারা অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আছে, এইখানে সাধারণত ক্রেডিট ট্রান্সফার হয় না আনলেস আপনাদের যে ইউনিভার্সিটি আর চায়না ইউনিভার্সিটির সাথে যদি একটা কোলাবোরেশন এগ্রিমেন্ট থাকে তাহলে ক্রেডিট ট্রান্সফার হয়। তাছাড়া ওই স্টুডেন্ট কিন্তু আপনার এখানে এসে প্রথম থেকে শুরু করতে পারতেছে, ফার্স্ট ইয়ার থেকে, এবং প্রথম থেকে যদি শুরু করে তাহলে তার এই যে অথবা ইয়ার যে গ্যাপ, এটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কারণ চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রির জন্য 25 বছর পর্যন্ত অ্যাকসেপ্ট করে থাকে। ওকে, আপনি তো বললেন হচ্ছে অনার্স মাস্টার্স, পিএইচডি যদি কেউ করতে চায় সেটার স্কোপ কেমন? ওয়েল, পিএইচডির জন্য আরও ভালো সুযোগ সুবিধা। পিএইচডির জন্য সাধারণত প্রত্যেকটা পিএইচডি ক্যান্ডিডেট যদি সে এলিজিবল হয় তাহলে তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং স্কলারশিপটা অনেক ভালো হয়, অনেক প্রেস্টিজিয়াস স্কলারশিপ হয়। এই স্কলারশিপের পাশাপাশি আপনার অনেক প্রজেক্ট থাকে। আপনি যদি এখানে কোনো রিসার্চ করেন, রিসার্চের জন্য অনেক ফান্ড থাকে, আপনার প্রফেসর, সুপারভাইজার এবং আপনার টিম অনেক গভর্নমেন্টের ফান্ড পেয়ে থাকে, এবং আপনি যদি পেপার পাবলিশ করতে পারেন আপনাকে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এখানে ওদের ইথিক্সটা হলো এরকম, যদি আপনি ভালো করে কাজ করেন এবং রিসার্চ করেন ইউ উইল গেট আ লট অফ ফ্যাসিলিটিস। তো যারা পিএইচডি করতে চান অবশ্যই আমি বলবো তাদের জন্য চায়না হতে পারে অনেক ভালো একটা ডেস্টিনেশন। আমি চায়না থেকে অনার্স, মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পরে জব মার্কেটে আমার আসলে অপরচুনিটি কেমন? মানে আমি কেন প্রশ্নটা করছি, প্রায় সময় সবাই দেখি হচ্ছে স্যার আমি এমবিএ করতে, যেহেতু আমি ইউনিভার্সিটিতে আছি, তো আমার সাথে পরামর্শ করতে আসলে বলে স্যার আমি এমবিএ করতে যেতে চাই ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কথা বলে বা ইউকের কথা বলে, কিন্তু আমি এই পর্যন্ত কাউকে বলতে শুনলাম না আই ওয়ান্ট টু গো টু চায়না। এই গ্যাপটা কেন আছে এবং এখান থেকে পড়াশোনা করার পরে এই জব অপরচুনিটি কেমন, দুটো জিনিস একটু জানতে চাই। জি, আসলে আপনার এখানে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চায়না সম্পর্কে যে এখনও অতটা প্রচার হয়নি, এটার জন্য আমি বলবো হয়তো বা আমাদের যারা আমরা চায়নাতে পড়ালেখা করি অথবা আমরা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি,
আমাদের একটু কাজের একটু গ্যাপ আছে, আমরা হয়তো বা অতটা প্রমোট করতে পারিনি চায়নাকে, এটা আমাদের ব্যর্থতা। আমি বিশ্বাস করি আস্তে আস্তে আমরা আরও বেশি চায়নাকে প্রমোট করতে পারবো। আর আপনি যেটা বলেন জব মার্কেট, অ্যাকচুয়ালি এইখানে জব অ্যাভেলেবেল। আমরা জানি যদি বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের কথা আমরা চিন্তা করি অথবা বড় বড় কোম্পানির কথা চিন্তা করি, সবই কিন্তু চাইনিজ কোম্পানি। এবং এই চাইনিজ কোম্পানির সাথে আমি অনেক কথা বলেছি। ওরা কি চায়? ওরা চায় যে এমন কাউকে রিক্রুট করতে যারা চায়নার থেকে পড়ালেখা করে গেছে অথবা চায়নার কালচারটা বুঝে অথবা চাইনিজ এডুকেশন সিস্টেম বুঝে। তো আপনার পড়ালেখা এখান থেকে যদি পড়ালেখা করেন তাহলে আপনার বাংলাদেশে গিয়েই আপনি চাইনিজ এন্টারপ্রাইজ অথবা চাইনিজ কোম্পানিতে জব করতে পারতেছেন। এবং আপনার এই জবের যে স্যালারির যে রেঞ্জটা, এটা সাধারণত কয়েক গুণ বেশি হয়। এখন আমি যদি আসি চায়নার ভিতরে জব, এইটা অনেক ইজি চায়নার ভিতরে জব পাওয়াটা। হয়তো বা এখানে কয়েকটা আপনার ব্যারিয়ার থাকে। এক নম্বর হলো আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যদি আপনি কোনো কোম্পানিতে জব করেন, ইভেন বাংলাদেশে যদি আপনি কোনো ফরেনারকে আপনি রিক্রুট দেন, সে যদি একটু বাংলা পারে, হয়তো বা আমাদের জন্য কমিউনিকেশন করা ইজি হয়। সেক্ষেত্রে চায়না তো সেম সিস্টেম। আপনি যদি একটু চাইনিজ ল্যাঙ্গুয়েজ বেসিক কমিউনিকেশন করতে পারেন, আপনার জন্য জব পাওয়াটা খুবই ইজি। অফকোর্স আপনি যদি একটু না পারেন তাহলে হাই লেভেল যে জবগুলো ওইটা আপনার পেতে ইজি হবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে চায়নার জব মার্কেট এখন অনেক ওপেন, বাট আপনার পজিশনটা ক্রিয়েট করে নিতে হবে এখানে। এবং এখানে যে স্যালারি রেঞ্জটা সাধারণত আপনার $1,000 থেকে $2,000 অথবা $3,000 পার মান্থ এটা আপনার হয়ে থাকে। কিন্তু আমি আবারও বলতেছি যে আপনার ল্যাঙ্গুয়েজ একটু পারদর্শী হতে হবে, তাহলে আপনি ইজিলি এই জবটা পেয়ে যাবেন। এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা চায়নাতেও নেই অথবা বাংলাদেশেও ব্যাক যায়নি, তারা কোথায় আছে? তারা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে, USA, UK অথবা বিভিন্ন দেশে তারা কিন্তু অনেক ভালো করতেছে। হ্যাঁ, এবং এর পাশাপাশি আমার অনেক স্টুডেন্ট আছে যারা চায়নারি কোম্পানি যেমন হুয়াওয়ে অথবা চায়না মেজর কনস্ট্রাকশন অথবা বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিভিন্ন দেশে চাকরি করতেছে। দুবাইতে, নাইজেরিয়াতে, ইথিওপিয়াতে বিভিন্ন দেশে কিন্তু জব করতেছে। তো জব মার্কেটটা খুবই ইজি যদি আপনি চায়নাতে এসে পড়ালেখা করেন এবং চাইনিজ কালচারটা বুঝেন এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু বুঝেন। চায়নাতে স্টাডির জন্য কোন কোন সাবজেক্টগুলো বেস্ট? আসলে এইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির বিভিন্ন মেজর নিয়ে তারা অনেক আগিয়ে। যদি আমি সাউথ চাইনা ইউনিভার্সিটি টেকনোলজির কথা বলি, এখানে সাধারণত টেকনোলজিক্যাল যে মেজরগুলো ওইটা কম্পারেটিভলি আগিয়ে। যদি আমি আমার সান ইস্টার্ন ইউনিভার্সিটির কথা বলি, সাধারণত আপনার মেডিকেল নিয়ে অনেক আগিয়ে। তো আপনার যদি আমি এখন একটা পপুলারিটির কথা বলি, বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশ থেকে চায়নাতে পড়তে আসার ভিতরে সাধারণত MBBS, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর পাশাপাশি আপনার বিজনেস, ট্যুরিজম ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই মোটামুটি এই সাবজেক্টগুলো পাশাপাশি আরও আছে আপনার ন্যানো টেকনোলজি, মাইক্রোবায়োলজি, মাইক্রোইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল। এই সাবজেক্টগুলো আপনার অনেক পপুলার এখন ফরেনারদের কাছে। তবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার 100+ অথবা 150+ মেজর সাধারণত ওপেন করে থাকে। তো রিসেন্টলি বাংলাদেশ থেকে যারা আসতেছে তারা MBBS, ইঞ্জিনিয়ারিং, অন্য লাইক বিজনেস রিলেটেড মেজরগুলোতে বেশি আসে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, ধরেন চায়নাতে যেমন আমি একটু যদি বলি, আমি USA-তে যদি পড়তে যেতে চাই, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমার USA ভিসা পাওয়া নিয়ে জটিলতা থেকে যায়, অনেক ক্ষেত্রে ক্যান্সেলও হয়ে যায়, আবার অনেকে যেতেই পারে। চায়নার ক্ষেত্রে আসলে যদি আমি পড়াশোনার স্কোপটা কোনো একটা ইউনিভার্সিটিতে পাই, কী ধরনের ভিসায় আমাকে পড়তে আসতে হবে এবং ভিসা জটিলতা আদৌ আছে কিনা? ওকে, অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা আসলে আমরা ভয় পাই অনেক সময় যে আমি বাইরের দেশে পড়তে যাচ্ছি, আসলে আমি ভিসাটা পাবো কিনা। তো আমি এখানে একটু ক্লিয়ার করি যে চায়নাতে আসার জন্য স্পেশালি স্টুডেন্টের জন্য কোনো ভিসার কোনো জটিলতা নেই, কোনো ভিসা সাধারণত কোনো ক্যান্সেল হয় না। আমরা বলতে পারি, আমরা বলি না যে 100% ভিসা পাই, বাট আপনার 99% ভিসা পসিবিলিটি থাকে। কেন? এটা কয়েকটা কারণ আছে। এক নম্বর হলো চায়না এখন বিদেশিদের অনেক ইনভাইট করতেছে চায়নাতে আসার জন্য। নাম্বার 2, আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ আপনার পলিটিক্যালি হোক অথবা যেভাবে হোক না কেন, চায়নার
খুব ভালো একটা বন্ধু। এবং বাংলাদেশ কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম একটা পার্ট। বাংলাদেশ থেকে যারা পড়তে আসে তাদের কখনো ভিসা ক্যান্সেল হয় না। তো আমরা যারা ভিসা নিয়ে আসি চায়নাতে পড়তে আসার জন্য, সাধারণত আমরা X1 ভিসা নিয়ে আসি। দুইটা স্টাডি ভিসা থাকে, X1 অথবা X2। তো যারা লং টার্ম পড়তে আসে তারা সাধারণত X1 ভিসা নিয়ে আসে। X1 হলো আপনার 30 ডেজ এন্ট্রি ভিসা। 30 ডেজ এন্ট্রি ভিসা নিয়ে আসার পরে চায়নাতে এইটা আপনার 30 ডেজের ভিতরে এটাকে কনভার্ট করে রেসিডেন্ট পারমিট করে দেয় চাইনিজ ইউনিভার্সিটি। তো সাধারণত রেসিডেন্ট পারমিটের মেয়াদ থাকে সাধারণত 1 বছর থেকে 2 বছর। এটা প্রত্যেক বছরই রিনিউ করে এবং এটা রিনিউ করার জন্য কোনো জটিলতা নেই, এটা ইউনিভার্সিটি অ্যাসেস করে রিনিউ করার জন্য। বাইরের দেশে তো আমরা যখন পড়াশোনা শেষ করি আমরা 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাই। পরবর্তী সময়ে আসলে ওখানে আরও ফ্যাসিলিটিস অ্যাড অন হয়। ইউএসের কথা বললে ওই গ্রিন কার্ড পাওয়া, পর একসময় পাসপোর্ট পাওয়া, এই ধরনের বিষয়গুলো চলে আসে। চায়নার ক্ষেত্রে আসলে ঘটনাটা কি, আমি আমার পড়াশোনা শেষ করলাম, চায়নায় আমি থাকতে চাই এবং এখানে আদৌ পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে কিনা, প্লাস অন্যান্য কিভাবে আসলে আমি ফ্যাসিলিটেট হইতে পারি। অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন, আসলে এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা আমাকে অনেকেই কোশ্চেন করে। তো চায়নাতে আপনার গ্রাজুয়েশন করার পরে এখানে কয়েকটা ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে। যদি আপনি ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন তাহলে আপনি একটা এন্টারপ্রেনারশিপ ভিসা পেতে পারেন, অথবা এটাকে আমি যদি সহজভাবে বলি ফ্রি ভিসা। এটার সাধারণত মেয়াদ থাকে 1 থেকে 5 বছর। তো এটার জন্য আপনার একটা রিপোর্ট লিখতে হয় যে আপনি কী করবেন। এটা সাধারণত ইমিগ্রেশন আপনাকে 1 বছর, 2 বছর, 3 বছর ভিসা দেয়। এটা একটা, এর ভিতরে আপনি আপনার বিজনেস ডেভেলপ করতে পারেন, আপনি আপনার জব খুঁজতে পারেন, আপনি এটা সুযোগটা পেতে পারেন। নাম্বার 2 হলো আপনি এখানে আমরা অনেক ফরেনার যারা করি এখানে বিজনেস ডেভেলপ করি। এখানে বিজনেস ডেভেলপ করা এবং নিজের কোম্পানি লাইসেন্স প্লাস আপনার এখানে নিজস্ব এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া অন্যান্য বিজনেস করা খুবই ইজি। আপনি যদি বিজনেস ডেভেলপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লং টার্ম রেসিডেন্ট পারমিট পেতে পারেন। এটা সবসময় আপনি পেতে পারবেন এবং এটা খুবই ইজি একটা কাজ। নাম্বার 3 হলো আপনি এখানে বিভিন্ন কোম্পানিতে জব পেতে পারেন। আপনি যদি জব পেয়ে যান তাহলে কোম্পানি আপনাকে ওয়ার্ক ভিসা অথবা ওয়ার্ক রেসিডেন্ট পারমিট যেটা ওইটা আপনাকে দিবেন। এর পাশাপাশি যদি আপনি একটা সার্টেন সময় থাকেন, যেমন যতটুকু জানি আমার 10 বছরের বেশি থাকতে হয়, তারপরে আপনি হয়তোবা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমরা হয়তোবা এখনও চায়নাতে পাসপোর্ট দেওয়ার কোনো এখনও ওরকম সুযোগ হয়নি, বাট এখানে একটা গ্রিন কার্ড দেয় যেটা আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, আপনার কখনো আর ভিসা তো নিতে হবে না, এইটা করতে পারে। এইটার জন্য কয়েকটা নিয়ম আছে, এই নিয়মটা ফলো করলে আপনি এটা পেয়ে যেতে পারেন। কিন্তু আমি একটু ছোটো করে বলতে চাই যে চায়নাতে সাধারণত এই রেসিডেন্ট পারমিট অথবা আমাদের কন্টিনিউ থাকার জন্য এত কোনো প্রবলেম হয় না। যেমন আমি এখনও প্রায় 13 বছর বেশি আছি, যদিও আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, হয়তো বা এখন আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু আমার থাকতে কোনো সমস্যা হচ্ছে না এখানে। চায়নারা খুবই ফ্রেন্ডলি, স্পেশালি আমাদের এশিয়ান কান্ট্রি, স্পেশালি বাংলাদেশের সাথে খুবই ফ্রেন্ডলি। এই জন্য আমার এখানে থাকা নিয়ে আমার অতটা প্রবলেম নেই। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, চায়না নিয়ে আমরা মিডিয়াতে বিশেষ করে মুসলিম বিদ্বেষ বা এই ধরনের ইস্যুগুলো আমরা অনেক সময় শুনি, বাংলাদেশে এটা প্রায় শোনা যায়। এবং এই কারণে প্যারেন্টসদেরকে যখন স্টুডেন্টরা বলে যে আমি চায়না যেতে চাই, তখন অনেকে একটু নাক সিটকায়, অনেকে বলে না আর এই চায়না কেন যাবে, চায়না তো মুসলিম বিদ্বেষী, তুমি ওখানে গিয়ে ভালো থাকতে পারবে না, আরও অনেক ধরনের সমস্যা ওখানে আছে। এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন। যেটা আমার বাস্তব এক্সাম্পল অথবা আমার বাস্তব এক্সপিরিয়েন্স, সেটা আমি বলতে পারি যে প্রত্যেকটা সিটিতে আপনার কয়েকটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য। তো ওইখানে আপনি যদি গঞ্জতে, অবশ্যই আমার বিশ্বাস আপনি গিয়েছেন মসজিদে, ওইখানে হাজার মুসল্লি ওইখানে নামাজ পড়তেছে একসাথে। এখানে কোনো বাধা দেয় না কোনো ধর্ম পালন করতে, এটা 1 নম্বর। নাম্বার 2 হলো আমরা যে মুসলিম তাদের হালাল খাবারের যে প্রসঙ্গটা আসে, তো এখানে আপনি প্রত্যেক 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটারের ভিতরে আপনি হালাল খাবারের রেস্টুরেন্ট পাবেন এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হালাল ক্যান্টিন আছে। তো এইখানে আপনার যদিও চায়নাতে ওরা নিজেদের হয়তোবা মুসলিম ধর্ম পালন করে না, বাট এখানে অনেক মুসলিম আছে। তো এই ধরনের কিছুই আমার চোখে পড়েনি। আমি এইখানে আমার ফ্রিলিভাবে আমার নামাজ পড়া থেকে শুরু করে আমার মুসলিম যে কালচার, এইটাকে আমি সুন্দর করে যাপন করতে পারতেছি। তো এইখানে আসার জন্য এইটা আমি সবাইকে বলবো, এইটা আপনারা চিন্তা করবেন না, এখানে খুবই সেফ। আপনি নামাজ পড়া থেকে শুরু করে হালাল খাবার থেকে শুরু করে সব কিছুই পাবেন। তো মারুফ ভাই, আমি মোটামুটি
স্টাডি, এডুকেশন, লিভিং সবগুলো নিয়ে একটু ধারণা পেলাম। এবার একটু জানতে চাই আমি আপনার ব্যাকগ্রাউন্ডে, আপনি যে মালয়েশিয়া এডুর কথা বলেছেন, যেটার বর্তমানে সিইও হিসেবে আপনি কাজ করছেন, মালয়েশিয়া এডুর কাজটা বেসিক্যালি কি? আসলে মালয়েশিয়া এডু হলো একটা কনসালটেন্সি ফার্ম যারা কিনা আপনার ফরেন স্টুডেন্টের সাথে কাজ করে। তো আমরা এখন আমাদের অপারেশন আছে 86 কান্ট্রিতে, 86টা কান্ট্রিতে আমাদের অপারেশন আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত বিদেশি স্টুডেন্টদের চায়নাতে পড়তে আসার জন্য সহযোগিতা করে থাকি। তো আমরা এই পর্যন্ত সারা বিশ্বের থেকে 23,000-এর বেশি স্টুডেন্ট চায়নার 250+ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। এবং আমাদের এইখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ডাইরেক্টলি কমিউনিকেশন করে এবং ওদের যে প্রমোশন ওই কাজটা করি। আমাদের এখন হেড অফিস চায়নার গংজুতে, হেড অফিস গংজু ছাড়া আমাদের বিভিন্ন দেশে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, কেনিয়া, নামিবিয়া, শ্রীলঙ্কা, উজবেকিস্তান সহ আরও কয়েকটা দেশে আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে। তো আমরা সাধারণত স্টুডেন্টের ডকুমেন্টস অ্যাসেসমেন্ট থেকে অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ প্র্যাকটিস, বেসিক সায়েন্স ল্যাঙ্গুয়েজ কোর্স, অ্যাডমিশন, ভিসা পেপার, ভিসা গাইডলাইন অ্যাপ্লাই করার জন্য, তারপর টিকিটিং, এয়ারপোর্ট পিক আপ সার্ভিস সহ ইউনিভার্সিটি আসার পরে যে ম্যানেজমেন্টটা থাকে অথবা গাইডলাইন দিয়ে শুরু করে সব কিছুই আমরা করে থাকি। এর পাশাপাশি যদি আমাদের স্টুডেন্ট চায়নাতে থাকতে চায়, বিজনেস করতে চায় অথবা জব করতে চায় বিভিন্ন কোম্পানিতে, আমরা তাদের মিডিয়েটর হিসেবে কাজ করি। তো মালয়েশিয়া এডু তো অনেক বিস্তৃত, অনেক জায়গায় বিস্তৃত বললেন। সো এই যে মালয়েশিয়া এডু থ্রুতে স্টুডেন্টরা যদি আসলে চায়নাতে আসে, ওরা কি ফ্যাসিলিটি পাবে? আলাদা কি কোনো ফ্যাসিলিটি মালয়েশিয়া এডু থেকে ইনশিওর করা হয় কিনা সেটাও একটু জানতে চাচ্ছি। আসলে মালয়েশিয়া এডুর অবশ্যই কিছু ফ্যাসিলিটিস আছে, না হলে আমরা 2012 সাল থেকে এই পর্যন্ত হয়তো বা কন্টিনিউ করতে পারতাম না। তো আমরা যেটা করে থাকি যে আমাদের যেহেতু কাজটা হলো এশিয়া প্লাস আফ্রিকা রিজন নিয়ে এবং ডেভেলপিং কান্ট্রির সাথে, সেক্ষেত্রে আমরা কিছু প্রজেক্ট করে থাকি যে কস্টগুলা অথবা ইউনিভার্সিটিগুলো যেন ভালো হয় এবং কস্টগুলো যেন অ্যাফোর্ডেবল হয়। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে থাকি, আমাদের এরকম ইউনিভার্সিটি আছে যে প্রত্যেক বছরে তাদের পড়ালেখার খরচ প্রায় 4 লাখ থেকে 5 লাখ টাকা অথবা আশেপাশে হতে পারে। তো আমরা মালয়েশিয়া এডু ওই ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ওই কস্টটা 1 লাখ থেকে 1.5 লাখ টাকার ভিতরে নিয়ে আসি। সেক্ষেত্রে কি হচ্ছে, একটা স্টুডেন্টের 20 লাখ টাকার খরচের পরিবর্তে এখানে সাধারণত 4 থেকে 6 লাখ অথবা ম্যাক্সিমাম 8 লাখ টাকায় সে কিন্তু পড়ালেখা এবং থাকা হয়ে যাচ্ছে, যেটা কিনা আমি বলবো শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটির কস্টের তুলনা করলে অনেক কম। এবং সে কিন্তু ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে পারতেছে, যেমন ওয়ার্ল্ড র্যাঙ্কিং আপনার টপ 1000 অথবা টপ 1200 অথবা টপ 1500 ইউনিভার্সিটিতে পড়তে পারতেছে। এবং যে আপনি ক্যাম্পাসটা দেখলেন উইথ অল দ্য ফ্যাসিলিটিস, তো এইটাই আসলে মালয়েশিয়া এডুর বলবো একটা অ্যাডভান্টেজ। এর পাশাপাশি আমাদের যে স্টুডেন্টগুলো আসে তারা হয়তো বা অ্যাট দ্য বিগিনিং অনেক প্রবলেম ফেস করতে পারে, অ্যাডাপ্টেশন হতে পারে, কালচার শক হতে পারে এবং পড়ালেখার পাশাপাশি পড়ালেখার জন্য বিভিন্ন প্রবলেম ফেস করতে পারে। তো মালয়েশিয়া এডু এই প্রবলেম নিয়ে অনেক কাজ করে এবং আমাদের যত নিউ স্টুডেন্ট আছে তাদের জন্য চায়নাতে সুন্দর করে থাকতে পারে সেই ব্যবস্থাটা মালয়েশিয়া এডু করে দেয়। যেহেতু আমরা গংজোতে থাকি, আমাদের চায়নাতেই থাকি, সেক্ষেত্রে আমাদের মুভমেন্ট করতে কোনো সমস্যা হয় না এবং প্রত্যেকটা সিটিতে আমাদের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ আছে যারা কিনা আমাদের স্টুডেন্টকে অ্যাসিস্ট করে থাকে। মারুফ ভাই, আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো এই এজেন্সি, এডুকেশন রিলেটেড এজেন্সিগুলো নিয়ে আমাদের কিন্তু খুবই নেগেটিভ একটা ধারণা আছে। ধারণাগুলো এমন যে তারা অনেক সময় টাকা নিয়ে ঠিকভাবে প্লেসমেন্ট দেয় না, যে এটা যে ইউনিভার্সিটির কথা বলে সেই ইউনিভার্সিটি ঠিকমতো পাঠায় না, আরও অনেক অনেক ধরনের কমপ্লেইন। এগুলো নিশ্চয়ই আপনারাও ফেস করেছেন বা শুনেছেন, বা মানুষজন আপনাদেরকেও নিশ্চয়ই একই ধরনের প্রশ্ন করে থাকে। একটু যদি এই ব্যাপারটা ক্লিয়ার করতেন যে আপনারা এই সেক্টরটাতে কাজ করছেন, এই ধরনের প্রবলেম আদৌ কি আসলে হয় কিনা এবং আসলে হলে কেন হয়, এবং মালয়েশিয়া এডু আসলে এই ক্ষেত্রে কীভাবে এই ধরনের ইস্যুগুলোকে ওভারকাম করে? ধন্যবাদ ভাই। এইটা আমরা এখন হয়তো অতটা ফেস করি না, বাট আগে আমি ফেস করেছি ইনফরমেশন গ্যাপ। তো যারা এটা করে হয়তো বা অসৎ ব্যবসায়ী থাকতে পারে অথবা তারা সঠিক ইনফরমেশন দিতে পারে না স্টুডেন্টকে। তো মালয়েশিয়া যেহেতু ডাইরেক্ট ইউনিভার্সিটির সাথে কাজ করে, ডাইরেক্টলি দেয়ার ইজ নো মিডলম্যান বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড মালয়েশিয়া এডু, সেক্ষেত্রে আমাদের যে ইনফরমেশন গ্যাপটা থাকে এইটা কখনো হয় না।
নাম্বার 2 হলো মালয়েশিয়া ইনশিওর করে যে যদি কখনো কারো অ্যাডমিশন মিস হয়, এটা হতেই পারে যে অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট অথবা রিকোয়ারমেন্ট ওটা মিসম্যাচ নাও হতে পারে। যদি এরকম কখনো আমাদের কোনো ভার্সিটির অ্যাডমিশন কোনো স্টুডেন্ট অ্যাডমিশন মিস হয়, সেক্ষেত্রে মালয়েশিয়া ইনশিওর করে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে তার ফিনান্সিয়ালি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে ডিপোজিট যদি দিয়ে থাকে সেই ডিপোজিটের সঙ্গে সঙ্গে ব্যাক দেওয়া হয়, এইটা আমরা ইনশিওর করে থাকি সবসময়। এখনও আমি ইনশিওর করি যে মালয়েশিয়ার মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার যদি অ্যাডমিশন না হয়, আপনি যে আপনার ডিপোজিট টাকা যদি দিয়ে থাকেন ওই টাকাটা আপনি অবশ্যই ব্যাক পাবেন। এটা হলো আমাদের একটা কমিটমেন্ট মালয়েশিয়ার অ্যাডভান্টেজ। নাম্বার 2 হলো যেহেতু আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, আমরা 12 বছরের বেশি ধরে কাজ করি এবং আমি প্লাস আমাদের চাইনিজ টিম ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে কাজ করি, সেক্ষেত্রে ইউনিভার্সিটির যে প্রজেক্টগুলো ওই প্রজেক্টগুলোর কখনো সমস্যা হয় না। তো অনেকেই যারা চায়নার সাথে কাজ করে অথবা বিভিন্ন দেশের সাথে কাজ করে তারা হয়তো অনলাইনে অ্যাপ্লাই করে অথবা তারা কখনো চায়নাতে আসেনি, ইউনিভার্সিটিতে কথা বলেনি। এখন চায়নার কালচারটা অথবা চায়নার ওয়ে অফ ওয়ার্কিং এটা বোঝার জন্য আসলে আপনার চায়নাতে থাকা উচিত অথবা চায়নাতে আসা উচিত। তো এইটা আমরা মালয়েশিয়াতে সুন্দর করে বুঝতে পারে, এই জন্য আমাদের প্রজেক্ট বের করতে অথবা এটা করতে প্রবলেম হয় না। নাম্বার 3 হলো আমাদের নিজস্ব এক্সপার্ট টিম আছে যারা কিনা স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে এবং অ্যাসেসমেন্ট করতে, ডকুমেন্টস গ্যাদার করতে অনেক সহযোগিতা করে থাকে। এই জন্য আমাদের যে সাকসেস রেট এটা সবসময় অন্যদের থেকে বেশি হয়। তো অবশ্যই আমি বলবো না যে মালয়েশিয়া 100% সাকসেস রেট, বাট আমি যেটা বলবো যে আপনারা যদি মালয়েশিয়ার মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আমরা মেকশিওর করতে পারবো যে আপনার কোনো না কোনো চাইনিজ ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন হচ্ছে এবং যদি এ ইউনিভার্সিটি না হয় বি ইউনিভার্সিটি না হয় সি ইউনিভার্সিটি আমরা অ্যাডমিশন করে দিতে পারি। এই দিক নিয়ে আমরা অনেক কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক স্যাটিসফাই এবং আমাদের এই ধরনের কমপ্লেন নেই বললেই চলে। মালয়েশিয়া থেকে এসে চায়নাতে পড়াশোনা করার পর তাদের ক্যারিয়ারের কী অবস্থা, যদি কিছু এক্সাম্পল দিতেন। ওকে, থ্যাংক ইউ। আসলে মালয়েশিয়ার মাধ্যমে যারা চায়নাতে এসেছে তারা ম্যাক্সিমাম অনেক ভালো করতেছে। যেহেতু আপনি জানেন যে আমি অনেক দেশে ট্রাভেল করি, এমন কোনো দেশ নেই যে আমি গিয়ে আমার ভালো স্টুডেন্টকে পাইনি যারা ভালো পজিশনে আছে এবং আমি তাদের বাসায় থাকি প্লাস ওইখানে গিয়ে দেখি আসলে কত ভালো করতেছে। এর ভিতরে আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, আমার কিছু স্টুডেন্ট এখন দুবাই হওয়াতে চাকরি করতেছে, ওদের স্যালারিটা অনেক হাই এবং লাইফস্টাইলটা খুব ভালো। এর পাশাপাশি আমাদের কিছু স্টুডেন্ট এখন টেনসেন্টে জব করে। তাই নিয়ে আপনি জানেন যে টেনসেন্ট হলো সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট টেক জায়েন্ট। তারপরে আলিবাবাতে জব করতেছে। তারপরে আপনার হুয়াওয়ের বিভিন্ন ব্রাঞ্চ, সিসিসি চায়না মেজর কনস্ট্রাকশন গ্রুপ, এবং আমাদের যে পদ্মা সেতু হয়েছিল ওই পদ্মা সেতুর প্রজেক্টে আমারই অনেক স্টুডেন্ট জব করেছে এবং এখন যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমার অনেক স্টুডেন্ট এখানে জব করতেছে। তো এইখানে আসলে চায়নাতে আসার পরে ম্যাক্সিমামই অনেকে ভালো করতেছে এবং আমার অনেক স্টুডেন্ট এখন বড় বড় বিজনেসম্যান, বড় বড় মেডিকেল ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার। তো এটাই আসলে আমার বড় অ্যাচিভমেন্ট। এটাই আমি আসলে মনে করি আমি এই বিজনেস করে অথবা এই ইন্ডাস্ট্রিতে অনেক সফল। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে তারা খুব ভালো জায়গায় ভালো করছে। আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন, আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহর রহমতে অ্যাচিভ করেছেন, অনেক কন্ট্রিবিউশন আপনার আছে, ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলতেন আমাদের। ওয়েল, যেহেতু আসলে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছুই আছে, বাট আমি যেটা বিশ্বাস করি আমি আমার কমিউনিটিকে, ফার্স্ট অফ অল বাংলাদেশকে আমি যদি সুযোগ হয় আমি কিছু দিতে চাই। এটা ইনক্লুডিং এডুকেশন সেক্টর এবং হেলথ সেক্টর। আমি যেহেতু মেডিকেল নিয়ে পড়ালেখা করেছি, তো আমার ইচ্ছা অথবা আমাদের একটা স্বপ্ন যে যদি আমরা পসিবল হয় একটা হসপিটাল দেওয়ার জন্য, যার মাধ্যমে নাকি আমাদের যে বাংলাদেশের যে পুয়ার সোসাইটি অথবা হয়তো বা অনেকে ঢাকা দিতে পারে না, স্পেশালি ক্যান্সার হসপিটালের কথা যদি আমি একটু ক্লিয়ার করে বলি, আমরা জানি যে বাংলাদেশে হয়তো বা অনেক ক্যান্সার পেশেন্ট আছে তারা আপনার চেক আপ করার সুযোগ পায় না অনেক সময়। তো আমি চাই যে এই ফিল্ডে একটু কাজ করতে, যদি আল্লাহ সহায় হন এবং যদি সুযোগ সুবিধা হয় আমি একটা ক্যান্সার হসপিটাল দেওয়ার আমাদের প্ল্যান, একটা ফিউচার প্ল্যান, প্লাস এর পাশাপাশি কিছু এডুকেশন ইনস্টিটিউট তৈরি করা প্ল্যান। স্পেশালি আমি চাই যে কিভাবে আমাদের গ্রামের ছেলেমেয়েদের উঠায় নিয়ে আসা যায়। বিকজ আমি সবসময় মনে করি একটা মারুফ হয়তো বা একটু কন্ট্রিবিউট করতে পারছে, বাট যদি এখানে 100টা মারুফ অথবা 1000টা মারুফ গ্রাম থেকে উঠে আসে, তার 1000টা ফ্যামিলি না, তার যত আত্মীয় স্বজন আছে তারাও অনেক ভালো থাকবে। তো এইটাই আমার প্ল্যান, বাট বাকিটা আল্লাহর ইচ্ছা।
চমৎকার। আমাদের যারা এখন দেখছে, ভিউ করছে, এখানে অনেকেই আছেন, এখানে অনেকেই আছে স্টুডেন্ট যারা ওই এখনও পড়াশোনায় আছে, অনেকে আছে এসএসসি পড়ছে, এইচএসসি বা তার চেয়েও জুনিয়র, আবার কেউ আছে ইউনিভার্সিটিতে পড়ছে, আবার অনেকে আছে গার্জিয়ান। আপনার একটা লাস্ট মেসেজ তাদের জন্য যদি দিতেন। আমি যেটা সবাইকে বলি সবসময়, এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার ছোটো ভাই ব্রাদার, আমার স্টুডেন্ট সবাইকে সবসময় বলি যে ফার্স্ট অফ অল ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট। আমরা হয়তো বা এখন টেকনোলজি অনেক ব্যস্ত, নিজের ফোন নিয়ে ব্যস্ত, নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত, বাট ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের ফ্যামিলি। তো আপনার ফ্যামিলিকে একটু বেশি বেশি সময় দিবেন। এবং আমি যেটা চিন্তা করি যে আমি কখনো আমার পিছনের যে গল্পটা ওইটা কখনো ভুলে যাই না, যে আমার আব্বু আম্মু অথবা আমার দাদা দাদি তারা কত কষ্ট করে আমাদের এ পর্যন্ত আনছে। এটা যদি আমাদের ইয়াং জেনারেশন সবসময় মনে রাখে, আমার বিশ্বাস তারা কখনো কোনো লাইন হারাবে না। তো এই দুটো জিনিস যদি মনে রাখি, আমার বিশ্বাস যে আমরা সবাই ভালো করব, এবং যে টেকনোলজিগুলো আছে এটার একটু যেন আমরা সুন্দরভাবে পজিটিভ ইউজ করতে পারি। এইটা হলে কিন্তু আমাদের ফ্যামিলি ভালো থাকবে, আমরা ভালো থাকবো, এবং আমাদের দেশ আগায় যাবে। মারুফ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনেক ব্যস্ত স্কেডিউলের মধ্যে আমাকে সময় দিয়েছেন। এই ব্যস্ত শিডিউলের মধ্যে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ করেছেন, এই ভিডিওটা যারা দেখছে তাদের আজকে অনেক উপকার হবে। এবং যে কথাটা বললেন আমিও একমত, একজন মারুফ যে পরিবর্তন করতে পারবে, হাজারটা মারুফ এর চেয়ে অনেক বেশি পরিবর্তন আনতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই যদি আসলে পরিবর্তন চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই, তাহলে আমাদের সবার জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট যদি করার সুযোগ পাই, কন্ট্রিবিউট যদি আমরা করতে পারি, তাহলে একদিন একটা সুন্দর বাংলাদেশ নিশ্চয়ই আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য উপহার দিয়ে যেতে পারবো। মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ চমৎকার ভিডিও করার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, মারুফ ভাইয়ের আজকের এই ভিডিও থেকে আশা করি চায়না সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। এর বাইরেও যদি চায়না সম্পর্কে আরও কিছু আপনার জানার থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আজকের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গল্পে গল্পে মার্কেটিংয়ের নতুন পর্বে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।